আজকের গল্প পাঠে রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের কাঁটা। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করিয়া টেবিলের এক পাশে রাখিয়া দিল। তারপর চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্যমনস্কভাবে জানালার বাহিরে তাকাইয়া রহিল। বাহিরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করিতেছিল। বাড়ির তেতুলার ঘর কয়টি লইয়া আমাদের বাসা। বসিবার ঘরটির গবাক্ষ পথে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে নবোদ্বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হইয়া গিয়াছে। হ্যারিসন রোডের উপর গাড়ি, মোটর, ট্রামের ছোটাছুটি ও ব্যস্ততার অন্ত নাই। আকাশেও এই চাঞ্চল্য কিয়ৎ পরিমাণে প্রতিফলিত হইয়াছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করিতে করিতে আকাশে উড়িয়া বেড়াইতেছে। তাহাদের অনেক ঊর্ধ্বে এক ঝাঁক পায়রা কলিকাতা শহরটাকে নিচে ফেলিয়া যেন সূর্যলোক পরিক্রমণ করিবার আশায় ঊর্ধ্ব হইতে আর ঊর্ধ্বে উঠিতেছে। বেলা প্রায় 8টা। প্রভাতী চা ও জলখাবার শেষ করিয়া আমরা দুইজন অলসভাবে সংবাদপত্রের পৃষ্ঠা হইতে বহির্জগতের বার্তা গ্রহণ করিতেছিলাম। ব্যোমকেশ জানালার দিক হইতে চক্ষু ফিরাইয়া বলিল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরুচ্ছে, লক্ষ্য করেছ? আমি বললাম, না, বিজ্ঞাপন আমি পড়ি না। ভ্রু তুলিয়া একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলিল, বিজ্ঞাপন পড়ো না? তবে পড়ো কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি। খবর অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে 3টে ছেলে হয়েছে, এই পড়ো। সব পড়ে লাভ কি? সত্যিকারের খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাইবে। বাহির হইতে তাহাকে দেখিয়া বা তাহার কথা শুনিয়া একবারও মনে হয় না যে তাহার মধ্যে অসামান্য কিছু আছে। কিন্তু তাহাকে খোঁচা দিয়া প্রতিবাদ করিয়া একটু উত্তেজিত করিয়া দিতে পারিলে ভিতরকার মানুষটি কচ্ছপের মতন বাহির হইয়া আসে। সে স্বভাবত স্বল্পভাষী, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করিয়া একবার তাহাকে চটাইয়া দিতে পারিলে তাহার ছুরির মতো শানিত ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে। তখন তাহার কথাবার্তা সত্যি শুনিবার মতো বস্তু হইয়া দাঁড়ায়। আমি খোঁচা দিবার লোভ সামলাইতে পারিলাম না। বলিলাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বলিল, তাদের দোষ নেই। তোমার মতো লোকে চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফন্দি আঁটছে, এই সব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টারের টেলিগ্রামেও সব পাওয়া যায় না। আমি হাসিয়া বলিলাম, তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনেই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজখানা আমার দিকে ছুড়িয়া দিয়া বলিল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাইতে উল্টাইতে এক কোণে একটি অতি ক্ষুদ্র 3 লাইনের বিজ্ঞাপন দৃষ্টিগোচর হল। লাল পেন্সিল দিয়া দাগ দেয়া ছিল বলিয়াই চোখে পড়িল, নচেত খুঁজিয়া বাহির করিতে বিশেষ বেগ পাইতে হইত। পথের কাঁটা। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হোয়াইটওয়ে
লেডল লোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্প পোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। 2-3 বার পড়িয়াও বিজ্ঞাপনের মাথা মুন্ডু কিছুই বুঝিতে পারিলাম না। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, ল্যাম্প পোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে? এই বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কি বস্তু? ব্যোমকেশ বলিল, সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফি শুক্রবার হচ্ছে, পুরনো কাগজ ঘাঁটলেই দেখতে পাবে। আমি বলিলাম, কিন্তু এ বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এর তো কোনো মানেই হয় না। তাহলে? ব্যোমকেশ বলিল, আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কেউ গাঁটের কড়ি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নম্বর দেওয়া থাকে, এতে তা নেই। তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মজা এই যে এ লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলুম না। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ও হে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থেকো। এমনভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও, তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথাসময় সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে, তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5:30টার সময় ওই জায়গায় কিরকম লোক সমাগম হয় সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইট লেডল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পোস্ট ধরে 1 ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকে ঠেলা খেতে লাগলে, কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করবার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানি চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। তারপর তারপর আর কি? চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কি রকম চেহারা, তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম, যদি তোমার যুক্তি ধারাকে সত্যি বলেই মেনে নেওয়া যায়, তাহলে কি প্রমাণ হয়? এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সঙ্গোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনোই নন। আমি মাথা নাড়িয়া বলিলাম, এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারো না। ব্যোমকেশ উঠিয়া ঘরে পায়চারি করিতে করিতে কহিল, আরে, অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতগুলো অনুমান বই আর কিছুই থাকে না। আইনে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি অনুমান ছাড়ার কিছুই নয়, অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন উলি পোলাও চলে যাচ্ছে। আমি চুপ করিয়া রহিলাম, মন হইতে সায় দিতে পারিলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হইতে পারে এ কথা সহজে মানিয়া লওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তি
খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করিলাম। জানিতাম এই নীরবতার সে আরো অসহিষ্ণু হইয়া উঠিবে এবং অচিরাত আরো জোরালো যুক্তি আনিয়া হাজির করিবে। একটা চড়াই পাখি কুটা মুখে করিয়া খোলা জানালার উপর আসিয়া বসিল এবং ঘাড় ফিরাইয়া ফিরাইয়া উজ্জ্বল ক্ষুদ্র চক্ষু দিয়া আমাদের পর্যবেক্ষণ করিতে লাগিল। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে পড়িয়া অঙ্গুলি নির্দেশ করে বলিল, আচ্ছা, ওই পাখিটা কি চাই বলতে পারো? আমি চমকিত হইয়া বললাম, কি চাই? বোধহয় বাসা তৈরি করার একটা জায়গা খুঁজছে। ঠিক জানো, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। দুহাত পশ্চাতে রাখিয়া মৃদু হাসে ব্যোমকেশ বলিল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখে কুটো। কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়। দেখিলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাঁচে পড়িয়া গিয়াছি। বললাম, না, তবে অনুমান, পথে এসো। এতক্ষণ তবে দেয়ালা করছিলে কেন? দেয়ালা করিনি, কিন্তু তুমি কি বলতে চাও চড়াই পাখির সম্বন্ধে যে অনুমান খাটে, মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে? কেন নয়? তুমি যদি কুটো মুখ করে একজনের জানলায় উঠে বসে থাকো, তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? ব্যোমকেশ হাসিতে লাগিল, বলিল, চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ। তার ভুল হবার জো নেই। আমারও জিদ চড়িয়া গিয়াছিল। বলিলাম, কিন্তু ওই বিজ্ঞাপন, দুর্বলতা, প্রত্যক্ষ প্রমাণই ভালো। আর যাই হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণ ভালো। কাল শনিবার, বিকেলে কোনো কাজও নেই। কালই তোমার বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকর্ণ হইয়া শুনিয়া বলিল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ়, মোটা সোটা, নাদুস নুদুস বললে অত্যুক্তি হবে না। হাতে লাঠি আছে। কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতলায় আমরা ছাড়া আর কেউ থাকে না বলিয়া মুখ টিপিয়া হাসিল। বাহিরের দরজার কড়া নাড়িয়া উঠিল। ব্যোমকেশ ডাকিয়া বলিল, ভেতরে আসুন, দরজা খোলা আছে। দ্বার ঠেলিয়া একটি মধ্যবয়সী স্থূলাকায় ভদ্রলোক প্রবেশ করিলেন। তাহার হাতে একটি মোটা মলক্কা বেতের রূপার মুঠযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরিধানে কোঁচানো থান, গৌরবর্ণ সুশ্রী, মুখে দাড়ি গোঁফ কামানো, মাথার সম্মুখ ভাগ টাক পড়িয়া পরিষ্কার হইয়া গিয়াছে। তেতলার সিঁড়ি ভাঙিয়া হাঁপাইয়া পড়িয়াছিলেন, তাই ঘরে প্রবেশ করিয়া প্রথমটা কথা কহিতে পারিলেন না। পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ মুছিতে লাগিলেন। ব্যোমকেশ মৃদুস্বরে আমাকে শুনাইতে বলিল, অনুমান, অনুমান। আমি নীরবে তাহার এই শ্লেষ হজম করিলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তাহার অনুমান যে বর্ণে বর্ণে মিলিয়া গিয়াছে, তাহাতে সন্দেহ নাই। ভদ্রলোকটি দম লইয়া জিজ্ঞাসা করিলেন, ডিটেকটিভ ব্যোমকেশবাবু কার নাম? মাথার উপর পাখাটা খুলিয়া দিয়া একখানা চেয়ার নির্দেশ করিয়া ব্যোমকেশ বলিল, বসুন। আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না। আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি। একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপরে আপনার গ্রামাফোন পিনের রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসিয়া পড়িয়া ফ্যাল ফ্যাল করিয়া ব্যোমকেশের মুখের পানে তাকাইয়া রহিলেন। আমারও বিস্ময়ের অবধি ছিল না। এই পুরো ভদ্রলোকটিকে দেখিবা মাত্র তাহাকে গ্রামাফোন পিন রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা কিরূপে সম্ভব হইল, তাহা একেবারেই আমার মস্তিষ্কে প্রবেশ করিল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখিয়াছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো ঠেকিল। ভদ্রলোক অতি কষ্টে আত্মসম্বরণ করিয়া বলিলেন, আপনি আপনি জানলেন কি করে?
সহাস্যে ব্যোমকেশ বলিল, অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন এবং শেষ কথা আমার সাহায্য নিতে চান। সুতরাং কথাটা অসম্পূর্ণ রাখিয়া ব্যোমকেশ হাত নাড়িয়া বুঝাইয়া দিল যে ইহার পর তাহার আগমনের হেতু আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজবোধ্য। এইখানে বলিয়া রাখা ভালো যে কিছুদিন হইতেই কলিকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটিতেছিল এবং যাহাকে গ্রামাফোন পিন মিস্ট্রি নাম দিয়া শহরের দেশি বিলাতি সংবাদপত্রগুলি বিরাট হুলস্থুল বাঁধাইয়া দিয়াছিল, তাহার ফলে কলিকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের অবধি ছিল না। সংবাদপত্রে রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করিবার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়ি ছেঁড়া হইয়া উঠিয়াছিল এবং গৃহ হইতে পথে বাহির হইবার পূর্বে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করিয়াছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক পূর্বে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি সান্যাল নামক জনৈক প্রৌঢ় ভদ্রলোক প্রাতঃকালে কর্নওয়ালিস স্ট্রিট দিয়া পদব্রজে যাইতেছিলেন এবং রাস্তা পার হইয়া অন্য ফুটপাতে যাইবার জন্য যেমনই পথে নামিয়াছেন অমনি হঠাৎ মুখ থুবড়াইয়া পড়িলেন এবং থুবড়াইয়া পড়াতে হঠাৎ লোকজনের অভাব ছিল না। সকলে মিলিয়া তাহাকে ধরাধরি করিয়া তুলিয়া আনিবার পর দেখিল তাহার দেহে প্রাণ নাই। হঠাৎ কিসে মৃত্যু হইল অনুসন্ধান করিতে গিয়ে চোখে পড়িল যে তাহার বুকের উপর এক বিন্দু রক্ত লাগিয়া আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নাই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করিয়া লাশ হাসপাতালে পাঠাইয়া দিল। সেখানে মরণোত্তর পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখিলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামোফোনের পিন বিঁধিয়া আছে। কেমন করিয়া এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করিল তাহার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখিলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সম্মুখ দিয়া বক্ষের চর্ম আর মাংস ভেদ করিয়া মর্মস্থানে প্রবেশ করিয়াছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গে হইয়াছে। এই ঘটনা লইয়া সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হইল এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বাহির হইয়া গেল। ইহা হত্যাকাণ্ড কিনা এবং যদি তাই হয় তবে কিরূপে ইহা সংঘটিত হইল তাহা লইয়া অনেক গবেষণা প্রকাশিত হইল, কিন্তু একটা কথা কেহই পরিষ্কার করিয়া বলিতে পারিলেন না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করিয়াছে তাহার ইহাতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে ইহা তদন্তভার গ্রহণ করিয়াছেন তাহাও কাগজে প্রকাশ পাইল। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন, ও কিছু নয়, লোকটার হার্ট ফেল করিয়াছিল। কিন্তু উপস্থিত ভালো সংবাদের দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারা এই নূতন ফন্দি বাহির করিয়া তিলকে তাল করিয়া তুলিয়াছে। ইহা দিনাষ্টিক পরে শহরের সকল সংবাদপত্রে 1.5 ইঞ্চি টাইপে যে সংবাদ বাহির হইল তাহাতে কলিকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হইয়া উঠিয়া বসিলেন। চায়ের বৈঠকে ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় নয়ন একেবারে বিস্ফারিত হইয়া খুলিয়া গেল। এত প্রকার গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করিল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখিল, আবার গ্রামাফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথ ঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়া যাইতে যাইতে হঠাৎ পড়িয়া গিয়া মৃত্যুমুখে পতিত হন। পরীক্ষায় তাহার হৃৎপিণ্ড হইতে একটি গ্রামোফোন পিন বাহির হয় এবং ডাক্তার উহাই মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভিতরে একটা ভীষণ ষড়যন্ত্র লুক্কায়িত আছে। আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হইয়াছে। গতকল্য অনুরূপ আরও একটি লোমহর্ষক ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক
কল্ল অপরাহ্নে প্রায় 5:30 ঘটিকার সময় মোটরে চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াইতে গিয়াছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামাইয়া পদব্রজে বেড়াইবার জন্য যেই গাড়ি হইতে অবতরণ করিয়া কিছু দূর গিয়াছেন, অমনি উফ শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন। তাহার সোফার ও রাস্তার অন্যান্য লোক বেরিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি আর তখন জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল। পুলিশ তাহার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখিয়া অপঘাত মৃত্যু সন্দেহ করিয়া তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দেয়। শশব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ হয় যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকাইয়া আছে। এই পিন তাহার সম্মুখ দিক হইতে নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়াছে। স্পষ্ট বুঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে, একদল ক্রূর কর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদিগকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী। কোথা হইতে কোন অস্ত্রের সাহায্যে ইহারা হত্যা করিতেছে তাহা গভীর রহস্যে আবৃত। কৈলাসবাবু অতিশয় হৃদয়বান অমায়িক প্রকৃতির লোক ছিলেন। তাহার সহিত কাহারও শত্রুতা থাকা সম্ভব বলিয়া মনে হয় না। মৃত্যুকালে তাহার বয়ঃক্রম মাত্র 48 বছর হইয়াছিল। কৈলাসবাবু বিপত্নিক অপুত্রক ছিলেন। তাহার একমাত্র কন্যাই তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোকসন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি। পুলিশ সজোরে তদন্ত চালাইয়াছে। প্রকাশ যে কৈলাসবাবুর সোফার কালী সিংকে সন্দেহের উপর গ্রেপ্তার করা হইয়াছে। অতঃপর 2 হপ্তা ধরিয়া খবরের কাগজে খুব হইচই চলিল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাইতে লাগিল এবং অনুসন্ধানের বেগে বোধ করি গলদঘর্ম হইয়া উঠিল। কিন্তু অপরাধী ধরা পড়া দূরের কথা, গ্রামোফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকের রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা দিল। এবার তাহার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনাঢ্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটে চৌমাথা পার হইতে গিয়া ইনি ভূপতিত হইলেন আর উঠিলেন যেখানটায়, সেটা হচ্ছে যে অক্ষমতা সম্বন্ধেও সম্পাদকীয় মন্তব্য তীব্র আর নিষ্ঠুর হইয়া উঠিল। কলিকাতার অধিবাসীদের বুকের উপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চাপিয়া বসিল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হইয়া গেল। তারপর দ্রুত অনুক্রমে আরও 2টি অনুরূপ হইয়া গেল এবং কলিকাতার একটা সহায় অবস্থা। তারপর দ্রুত অনুক্রমে 2টি অনুরূপ খুন হইয়া গেল। কলিকাতা শহর বিহ্বল, পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়িয়া রহিল। এই অচিন্তনীয় বিপদপাতে কি করিবে, কেমন করিয়া আত্মরক্ষা করিবে, কিছুই যেন ভাবিয়া পাইল না। বলা বাহুল্য, ব্যোমকেশ সেই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হইয়াছিল। চোর ধরা তাহার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করিয়াছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তাহার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ভিন্ন আর কিছুই নহে তাহা সে মনে মনে ভালো রকমই জানিত। তাই এই অভিনব হত্যাকাণ্ড তাহার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করিয়া তুলিয়াছিল। ইতিমধ্যে বিভিন্ন অকুস্থানগুলি আমরা 2 জনে মিলিয়া দেখিয়াও আসিয়াছিলাম। ইহার ফলে ব্যোমকেশ কোনো নূতন জ্ঞান লাভ করিয়াছিল কিনা জানি না, করিয়া থাকিলেও আমাকে কিছু বলে নাই। কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে সে যেখানে যেটুকু সংবাদ পাইত তাহাই সযত্নে নোটবুকে টুকিয়া রাখিত। বোধহয় তাহার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছিন্ন সূত্র তাহার হাতে আসিয়া পড়িবে।
তাই আজ যখন সত্য সত্যই সূত্রটি তাহার হাতে আসিয়া পৌঁছিল, তখন দেখিলাম বাহিরে শান্ত সংযত ভাব ধারণ করিলেও ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হইয়া উঠিয়াছে। ভদ্রলোকটি বলিলেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন, তাতে ভরসা হচ্ছে আপনিই আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিছু হবে না। তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিন দুপুরে পাঁচটা খুন হয়ে গেল। পুলিশ কিছু করতে পারলে কি? আমিও তো প্রায় গিয়েছিলাম, আর একটু হলেই। তাহার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে থামিয়া গেল। কপালে শ্বেত বিন্দু দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনার স্বরে বলিল, আপনি বিচলিত হবেন না। পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন, ভালোই করেছেন। এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে, তো সে পুলিশ নয়। আমাকে গোড়া থেকে সমস্ত কথা খুলে বলুন। অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না। আমার কাছে অদরকারি কিছু নেই। ভদ্রলোক কতকটা সামলাইয়া লইয়া বলিতে আরম্ভ করিলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র। কাছেই নেবুতলায় আমি থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরে বেরিয়েছি। বিয়ে থা করবার অবকাশ পাইনি। তাছাড়া ছেলে পিলে নেন্ডি গেন্ডি আমি ভালোবাসি না, তাই কোনোদিন বিয়ে করবার ইচ্ছাও হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতে ভালোবাসি। বয়সও কম হয়নি, আসছে মাঘে 51 বছর পূর্বে। প্রায় বছর 2 হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন $1,00,000 ব্যাংকে জমা আছে। তারই সুদে আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। বোনকে জিজ্ঞাসা করিল, অবশ্য পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নাড়িয়া বললেন, না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ও হাঙ্গামা পোহাতে হয় না। শুধু একটা লক্ষ্মী ছাড়া বখাটে ভাইপো আছে, সেই মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো। কিন্তু সে ছাড়া একেবারে বেহেড মাতাল আর জুয়ারি। ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই তাকে আর বাড়ি ঢুকতে দিই না। ব্যোমকেশ প্রশ্ন করিল, ভাইপোটি কোথায় থাকেন? আশুবাবু বেশ একটু পরিতৃপ্তির সহিত বলিলেন, আপাতত শ্রীঘরে। রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করা অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান, বিনোদ ছোঁড়া আমার গুণধর ভাইপো। জেলে যাবার পর কদিন বেশ আরামে ছিলাম মশাই। কোনো হাঙ্গামা ছিল না, বন্ধু বান্ধব আমার তেমন কেউ ছিল না। কিন্তু জেনে শুনে কোনো দিন কারো অনিষ্ট করিনি। সুতরাং আমার যে শত্রু আছে এ কথাও ভাবতে পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রাঘাত হলো। এমন ব্যাপার যে ঘটতে পারে, এ আমার কল্পনার অতীত। গ্রামোফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হতো না। ভাবতাম সব গাঁজাখড়ি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধ্যাবেলা আমি অভ্যাস মতো বেড়াতে বেরিয়েছিলাম। রোজই যাই। জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধ্যাটা কাটিয়ে 9টা সাড়ে 9টার সময় বাড়ি ফিরে আসি। হেঁটেই যাতায়াত করি। আমার যে বয়স, তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রিতে আমি বাড়ি ফিরছি। আমার স্ট্রিট আর হ্যারিসন রোডে চৌমাথার ঘড়িতে তখন ঠিক 9:15। রাস্তায় তখনও গাড়ি মোটরের খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম। 2টো ট্রাম পাশ করে গেল। একটু ফাঁক দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি, তখন হঠাৎ বুকে একটা বিষম ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে বুকের চামড়ার উপর কাঁটা ফোঁটার মতন একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো আমার বুক পকেটের ঘড়ির ওপর কি যেন একটা প্রকাণ্ড ঘুষি মারলে। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমের সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম। আজকের গল্প পাঠ এখানেই শেষ করছি। ফিরে আসবো এর পরবর্তী অংশ নিয়ে।